মাদক বিরোধী স্বেচ্ছাসেবী এবং সমাজের সজ্জন যারা ইতিবাচক ধারায় সমাজ গঠনের অগ্রসেনানী যারা এখানে আছেন, কালচারাল ইতিবাচক যে কালচার বা মুসলিম যে কালচার বা আমাদের দেশের যে শক্তিশালী কালচার, সেটা হলো সালাম দেওয়া হলো সুন্নত, তার জবাব দেওয়া হলো স্লোগান। এমনি যত বড় হইলো, সালামের জবাব কিন্তু অতটা বড় হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত আয়োজক নেতৃবৃন্দ, জামাতে ইসলামী ঢাকা মহানগরীর সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, উত্তরার এই প্রিয় মুগ্ধ ভাইয়ের স্মৃতি বিজড়িত মঞ্চে আগত উত্তরার বিভিন্ন এলাকা থেকে যেসব সম্মানিত ভাইরা এসেছেন এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত কাভার করছে, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের আজকের আয়োজনটি কোনো রাজনৈতিক কর্মসূচি না, নিতান্তই বিবেকের দায়বদ্ধতা থেকে, নৈতিক দায়বদ্ধতা থেকে, নাগরিক করণীয় থেকে এবং সামাজিক ব্যক্তি হিসাবে সমাজ জীবনকে সুস্থ, নির্মল, সুন্দর এবং আকর্ষণীয় রাখার লক্ষ্যে আমাদের জাতি বিনির্মাণের কারিগর যারা, আগামী প্রজন্ম, শিশু কিশোর তরুণ যারা, যাদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, মা বাবাও দেখে, পরিবার দেখে, প্রতিবেশী দেখে, সমাজ দেখে, রাষ্ট্র দেখে, শিক্ষক শিক্ষিকা, আলেম সমাজ, বুদ্ধিজীবী মহল সবাই প্রত্যাশা করেন তরুণরা এগিয়ে এসে আমাদের যেসব ঘাটতি রয়েছে এই ঘাটতিগুলো পূরণ করে তারাই আগামীর বাংলাদেশকে ব্যর্থতার উপর নতুন করে বিনির্মাণ করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই সম্ভাবনাময় শক্তিটি প্রথমত কৌতূহলের বশবর্তী হয়ে বন্ধুর পাল্লায় পড়ে। এখানে দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী যারা কিছুটা গরিব এবং অনেকে লেখাপড়া করে নাই কিংবা লেখাপড়া করেছে, সাধারণ পরিবারের মানুষ। এদের অনেকের এই পথে যাওয়ার পিছনে হতাশাই হচ্ছে মূল কারণ। অর্থনৈতিক সমৃদ্ধি নেই, জীবনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, ইত্যাদি ইত্যাদি কারণে একটা শ্রেণী বেকারত্ব থেকে, কর্মসংস্থান না থাকার কারণে, আয় রোজগারের ব্যবস্থা না থাকার কারণে তারা এই পথে পা বাড়ায়। আর আরেকটা শ্রেণী আছে শৌখিন শ্রেণী। আল্লাহ যাদেরকে একটু সমৃদ্ধি দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, শিল্পপতি, এলিট শ্রেণী, উচ্চ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন, এখন রিটায়ার্ড অথবা রানিং আছেন, তারা অনেক সময় তাদের ছেলে মেয়ে এবং পরিবারের সবাই একসাথে মিলে যেসব সিনেমা বিকৃত মানসিকতার জন্ম দেয়, তরুণ তরুণীদের মধ্যে বিকৃত কামনা বাসনা জাগ্রত করে, সেগুলো দেখার জন্য মা বাবা গার্জিয়ান সবাই মিলে তারা এটা আধুনিকতার নামে এই কাজগুলো নিজের মনের অজান্তে বিভ্রান্তিতে পড়ে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, নৈতিক শিক্ষা না থাকার কারণে এক শ্রেণীর মানুষ নিজ হাতে নিজের সন্তানকে হত্যা করে। আপনারা ঐশী নামক মেয়ের কথা শুনেছেন। সপ্তম শ্রেণীতে সে যখন পড়ত, মধ্যম অবস্থায় তার মা বাবা, শিল্পপতি মা বাবাকে হত্যা করেছিল। তারপর থেকে এখন পর্যন্ত জেলে আছে, বোধহয় আরো 17 বছর তাকে জেলে থাকতে হবে। অনেক আগের ঘটনা। তো 17 বছর পরে এই মেয়ে তো আর মেয়েও থাকবে না, সে মায়ের বয়স পেরিয়ে দাদির বয়সে উপনীত হয়ে যাবে, কিন্তু তার তো তখনও বিয়েরও কোনো খবর নাই। এই যে সমাজে
এক শ্রেণীর পরিবারগুলোতে সন্তানকে অতিমাত্রায় অ্যাডভান্টেজ দিয়ে যে আমি শিল্পপতি, আমি বড় টাকাওয়ালা, সন্তানকে সময়ের আগে তার হাতে গাড়ির চাবি তুলে দেওয়া, সময়ের আগে তার যা ব্যয় করার কথা না সেই পরিমাণ তার জন্য তাকে ব্যয়ের সুযোগ করে দেওয়া, অর্থাৎ নানাবিধ ম্যাচুরিটির ঘাটতির কারণে সমাজের কিছু সংখ্যক এলিট শ্রেণীর লোকেরাও তাদের সন্তানদেরকে তারা যেভাবে গড়ে তোলার কথা সেভাবে গড়ে না তুলে ভিন্নভাবে, যেটা আমাদের সমাজের বিরুদ্ধে যায়, নৈতিকতার বিরুদ্ধে যায়, শালীনতার বিরুদ্ধে যায়, সেই রকমভাবে তারা পারিবারিক লাইফ এনজয় করেন। তারা মদের বারগুলোতে যান, বিভিন্ন প্রতিষ্ঠিত বারগুলোতে যান, এটা তাদের সন্তানরাও জানে। তো তারা যে বারে যান সন্তানরা আরেক বারে যায়। তারা বিভিন্ন দিবস উপলক্ষে ড্যান্সের আয়োজন করেন বাসার ছাদের উপরে আপনার প্রফেশনাল ড্যান্সার এনে, পুরুষ মহিলা এনে তারা বাকায়দা নাচার আয়োজন করেন এই ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে। এটাকে তারা আধুনিকতা জ্ঞান করেন এবং তারা এটাকে একটু, তারা যে শৌখিন, তারা আধুনিক, এটা প্রমাণ করার জন্য তারা এই ধরনের করে থাকেন। তো যেভাবেই হোক না কেন, যারা তরুণ হোক, তরুণী হোক, 8 বছর থেকে 17 বছর হোক, 25 বছর হোক বা তার চেয়ে এবাব হোক, যারা একবার মাদকাসক্ত হয়ে গিয়েছে, সেই পরিবার জানে তার পরিবারের কি সর্বনাশটা হয়েছে। পরিবারের যে ইতিহাস, ঐতিহ্য, তাদের যে সামাজিক মর্যাদা, তাদের যে জীবনের অর্জনগুলো, শুধুমাত্র পরিবারে একজন যদি মাদক সেবী হয়, একজন যদি নেশাখোর হয়, তাইলে গোটা পরিবারের শান্তি জাহান্নামে নিক্ষেপ করে, গোটা পরিবারের পরিবেশকে জাহান্নামের পরিবেশে তৈরি করে। শুধু পরিবার পর্যন্ত বিষয়টা থাকে না, তখন এটা প্রতিবেশীর মধ্যে, সমাজের মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে বিষয়টা ছড়িয়ে যায় এবং গোটা সমাজের জন্য একটা আপদ, একটা বিপদ, একটা বার্ডেন হিসেবে জিনিসটা আবির্ভূত হয়। অনেকে বলেন, আচ্ছা আমার ছেলে তো অসুবিধা না, আমার ছেলে তো ঠিকঠাক আছে। ভাই, আপনার ছেলে ঠিকঠাক আছে? যে ছেলে নষ্ট হয়েছে সে কি আপনার ছেলে না? সে আপনার প্রতিবেশীর ছেলে, সে আপনার পরিচিত জনের ছেলে, আপনার বন্ধুর ছেলে, সে আপনার পাড়ার ছেলে। আপনি তো আজকে নিরাপদ বোধ করছেন, কাল ওই ছেলে যখন মদ্যপ অবস্থায় মদের আরো টাকার জন্য চুরি নিয়ে, চাকু নিয়ে রাস্তায় যখন আপনাকে স্টেপ করবে, তখন তো আপনি বুঝতে পারবেন যে ওর ব্যাপারেও আপনার একটা সামাজিক দায়িত্ব ছিল। আপনার কি সামাজিক দায়িত্ব, আমার কি সামাজিক দায়িত্ব? এই ধরনের বিপদগ্রস্ত যারা হয়ে পড়েছে তাদেরকে ঘৃণা না করে দ্রুততম সময়ের ভিতরে তাদেরকে ওখান থেকে রেস্কিউ করার জন্য, উদ্ধার করার জন্য সহমর্মিতার বাণী নিয়ে, সহমর্মিতার মন মানসিকতা নিয়ে হাত বাড়িয়ে দিয়ে পারলে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান, ভালো চিকিৎসা দেন। ওখান থেকে নিয়ে এসে তার সাথে বন্ধুত্ব করেন, ফ্রেন্ডশিপ করেন, ভালো খাওয়া দাওয়ার আয়োজন করেন। আপনার যদি আল্লাহ সামর্থ্য দিয়ে থাকেন, ভালো চাইনিজ রেস্তোরাঁয় ঢুকে ভালো করে তাকে খাওয়াই দেন আর বলেন, বন্ধু তুমি কিন্তু একা নও, তোমার সাথে আমরা আছি। তবে তুমি যে পথে গিয়েছো এটা স্বাভাবিক পথ নয়, ভেবে দেখো, এটা তোমার ফুসফুসে ক্যান্সার ধরা পড়বে, তোমার স্ট্রোকের ঝুঁকি আছে, তোমার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, তোমার কিডনি নষ্ট হয়ে যাবে, তোমার লিভারের সমস্যা দেখা দিবে, শ্বাসতন্ত্রের সমস্যা দেখা দিবে এবং তুমি একাকী হয়ে যাবা, সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবা, তোমার মা বাবার সম্মান মর্যাদাকে দোলায় লুণ্ঠিত করবা, তাদের চোখের পানিতে বুক ভেসে যাবে। তুমি এই জীবনেও রাইজ করতে পারবা না, পরজীবনেও রাইজ করার কোনো সম্ভাবনা নোয়ালির জগন না। সুতরাং তাকে বুঝিয়ে শুনিয়ে, হাত বুলিয়ে, মাথা বুলিয়ে, পিঠ বুলিয়ে সুন্দর পরিবেশের মধ্যে এনে তাকে যদি আমরা ফিরাই আনতে পারি, তাইলে ওই পরিবারের মা বাবা কিংবা তিনি যদি বিবাহিত হন, তার যে অবলা স্ত্রী,
তার যে ফুটফুটে নিষ্পাপ শিশু সন্তান, ওদের হৃদয়ের অন্তরের দোয়া আপনি পাবেন। ভালো মানুষের সাথে চলতে চলতে তো সবাই পারে, যে মানুষটা একটু মন্দ হয়ে গিয়েছে তাকে ভালো করতে পারাটাই হলো সবচেয়ে বড় সফলতা। আপনারাও এখানে যারা আছেন মাইন্ড করবেন না, আপনারা ভালোর সাথে চলতে খুব অভ্যস্ত, কিন্তু মদের বার যেখানে আছে, মদের আড্ডা যেখানে বসানো হয়, মদের আখড়া যেসব জায়গায়, এখানে আপনারা যেতে চান না। ভাই এখানে মাদক সেবী হইতে পারে, সে তো মানুষ। আপনি গেলে তো সে একটু লুকানোর চেষ্টা করবে, আড়াল করার চেষ্টা করবে। আপনি যদি র্যান্ডম যাওয়া আসা করেন এবং আপনার ব্যক্তিত্বের প্রভাব দিয়ে ধরেন এই জায়গাটাই যদি এর কোনায় কোনো জায়গায় মাদক সেবন করা হয়, পাশে তো একটা চাইনিজ রেস্তোরাঁ আছে, আপনি অন্ধকার গলি থেকে এখানে ঢুকান, খাওয়া দাওয়া করান, তাদেরকে আপনি ভবিষ্যৎ সুন্দর জীবনের গল্প শোনান। কিভাবে একটা খারাপ মানুষ ভালো হতে পারে তার যদি কোনো উদাহরণ আপনার জানা থাকে, সেগুলো আপনি তাকে শোনান। তাইলে আমরা যারা এখনো এই বিপদের মধ্যে পড়ি নাই, আমাদের সন্তান পড়ে নাই, আল্লাহ হেফাজত করেছেন, আমাদের দায়িত্ব হলো বাকিদের ব্যাপারে, যারা পড়ে গেছে তাদের ব্যাপারে দায়িত্ববোধ সম্পন্ন হওয়া, সচেতন হওয়া। আমার যে তরুণ বন্ধুরা এখানে এসেছো, তোমাদের যে বন্ধুরা মাদকাসক্ত হয়ে গিয়েছে, হয় তোমাকে তার সাথে যেতে হবে, আর না হয় তাকে তোমার সাথে আনতে হবে। তুমি সিদ্ধান্ত নাও আজই। তুমি যদি বোবার মতো নিশ্চুপ থাকো, আমি তোমাকে বলে দিচ্ছি সময়ের ব্যবধানে তুমি তাদের খপ্পরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব তুমি চুপ থেকো না বন্ধু। তোমার যে বন্ধুরা ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, তাদেরকে তুমি ফিরিয়ে আনার জন্য সম্ভব সবকিছু তুমি করার জন্য চেষ্টা করো। তোমার মধ্যে পাগলামি সৃষ্টি করো, পেরেশানি তৈরি করো, পেরেশানি করে তুমি এরকম, আমি এখানে যারা আছেন তাদেরকে দায়িত্ব দিচ্ছি, আপনারা মাদক সেবী, অতিমাত্রার ধূমপায়ী, কেউ একটা দুইটা সারাদিনে খায়টায়, তাও লোকা চাপায় খায়, দ্যাট ইজ অ্যানাদার। কিন্তু কিছু লোক আছে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ডেইলি তার 100টা সিগারেট খাইতে হবে। এই যে সিগারেটের নিকোটিন, এক প্যাকেট সিগারেট আপনি, এই যে প্যাকেট, এক প্যাকেট সিগারেট আপনি এক গ্লাস পানিতে চুবাইয়া আধা ঘন্টা পরে একটা বিড়ালকে খাওয়ান, সাথে সাথে মারা যায়। এটা নিকোটিন যে একদম মারাত্মক। তাই এই যে প্রত্যক্ষ ধূমপায়ী যারা, আপনারা নিজেরা মরণের পথে যাচ্ছেন অসময়ে, আপনার হায়াত থাকতে আপনি মৌতের দিকে যাচ্ছেন। আর আমরা যারা পান করি না, ধূমপান করি না, আমরাও কিন্তু ইনডাইরেক্টলি আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় ভাইরা, এমন একটি সমাজ হলে কেমন হবে? যেমন এখন আপনারা এখানে আছেন, চতুর্পার্শ্বে আমি কারো হাতে এটা দেখছি না, সবাই চুপচাপ বক্তৃতা শুনছেন। একটা ছোট্ট ধূমপান মুক্ত, একটা ছোট্ট নেশা মুক্ত, একটা সুন্দর নৈসর্গিক পরিবেশ এখানে বিরাজ করছে। এই যে বিকাল থেকে এখন পর্যন্ত এখানে একটা পুত পবিত্র পরিবেশ বিরাজ করছে। এইটাকে একখণ্ড বাংলাদেশ বিবেচনা করে আমরা যদি সিদ্ধান্ত নেই যে বাংলাদেশে আমরা এমনভাবে মোটিভেশন চালাবো, গণসংযোগ করব, বিকল্প বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট আমরা করব, যে বাংলাদেশের মানুষ ধূমপান মুক্ত হওয়ার জন্য আপনাদের কাছে দলে দলে এসে লাইন ধরবে। এরকম একটা বন্ধুত্বপূর্ণ, প্রীতিপূর্ণ সম্পর্ক বাংলাদেশের মধুরী হোক, গাঁজাখুর হোক, ইয়াবাখুর হোক আর সিগারেটখুর হোক, তাদেরকে ঘৃণা না করে বুকে জড়িয়ে ধরে বাংলাদেশকে আমরা শুদ্ধ করব, নির্মল করব। আমাদের এই সুন্দর আঙ্গিনায় গোটা বাংলাদেশকে আমরা ঢুকাই দিব। এরকম একটা বাংলাদেশ কল্পনা করতে আপনাদের কি ভালো লাগে? কার কার লাগে দেখো হাত তুলেন। আশপাশে যারা আছেন সবার লাগে, মাশাআল্লাহ। এই যে আমি দেখতেছি যারা এইসব সাধারণ ছেলে পেলে সবাই দূর দূরান্তে সবাই হাত তুলেছে। আমি মহান মাবুদকে, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলছি, আপনারা সম্মানিত উত্তরার সুধী মণ্ডলী, সম্মানিত আমার মা বাবা, ভাই বোন যারা আছেন, আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনার ছেলে মাদক সেবী হয়ে গিয়েছে,
তাকে রেস্কিউ করার জন্য, উদ্ধার করার জন্য। আর যে হয় নাই সে কখনোই হবে না। সেটা যদি চান, আপনারা জামাতের পরিমণ্ডলে আমাদের যে ইন্টারনাল মিটিং আছে, এক্সটার্নাল, এই মিটিং দেখে যান। গোয়েন্দার বাইরা যদি থাকেন, পুলিশের বাইরা যদি থাকেন, অন্য রাজনৈতিক দলের নেতারা যদি থাকেন, একটু ছবি তুলে নিয়ে যান। একটা লোকও কিন্তু এখানে সিগারেট মুখে দিচ্ছে না, একটা লোকও না, নট এ সিঙ্গেল ওয়ান। এই দেশ 100% পরিশুদ্ধ হয়ে যাবে। আমরা কোনো জোর করব না, জবরদস্তি করব না, শুধু পরিবেশ দিয়ে সবাইকে ভালো করে ফেলবে। একবার গোটা বাংলাদেশের মানুষ নিয়ত করেন যে আমরা জামাতের সঙ্গী হয়ে যাবো ইনশাআল্লাহ। জামাত যা করে এটার সাথে আমরা আছি। গোটা বাংলাদেশের জনগণকে আহ্বান জানাচ্ছি, অনলি 2 ইয়ার্সের জন্য আপনারা সিদ্ধান্ত নেন, আমরা জামাতকে 2 বছর অবজার্ভ করব। তাদের একান্ত ইন্টারনাল মিটিং, এক্সটার্নাল মিটিং, 2 জন কি কানাকানি করে আর 2000 জন কি বলে, আমরা ফরক করে দেখব, দেখি এরা কি করে। 2 বছরের ভিতরে আপনার চোখের অন্ধকার পর্দা কেটে যাবে। আপনি দেখবেন যে বাংলাদেশকে সত্যিকার অর্থে শুদ্ধ করার জন্য জামাতের মতো সংগঠন লাগবে। এই একটা ট্রিপস দিলাম, একটা মাত্র ট্রিপস দিলাম। আপনারা এই চ্যালেঞ্জ যে কেউ গ্রহণ করতে পারেন। কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ আছে তারা আপনাদেরকে বোঝাবে যে জামাত ইসলামী কোনো ইসলামী দলও না। নতুন নতুন মুফতি, মুহাক্কিক, মুদাসসির এবং বিভিন্ন মাশায়েখে আজম, মাশায়েখে কেরামিন দামাত বারকাতুল আলিয়া মাদ্দাজিল্লুল আলিয়া অনেকের আবিষ্কার হচ্ছে। তারা জামাত ইসলামের ইতিহাস, সমুদ্রের পানি নোনা, এটা টেস্ট করার জন্য গোটা সমুদ্রের পানি গিলতে হবে না। 1 ফোঁটা পানি মুখে নিলেই নোনা না মিঠা এটা কিন্তু বোঝা যাবে। আজকে ডাইরেক্টলি জামাতকে ফেস করতে পারতেছেন না, কারণ আপনারা বলতে পারবেন না যে জামাতের লোকেরা মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে। জামাতরে তাহলে কি বলবেন? সেই পুরাতন কাসুন্দি বোতা অস্ত্র, এক অস্ত্র বারবার ব্যবহার করলে ওটা তো আর মানুষের কাছে ভালো লাগে না। যে অস্ত্র ব্যবহার করে আমাদের আপা দুপুরের খাবার পর্যন্ত খেয়ে যেতে পারলেন না, সেই বোতা অস্ত্র ব্যবহার করে আবারও যদি জামাতকে গায়েব করতে চান, ক্ষমার কথা বলেন, তাইলে আপনাদের জন্য আমি পরিমাণ নির্ধারণ করে ফেলছি। জামাতকে যদি একবার ক্ষমা চাইতে হয় কোনো বিষয়ে, ওই বিষয়ে আপনাদেরকে 100 বার ক্ষমা চাইতে হবে। কিভাবে 100 বার ক্ষমা চাইবেন? আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি দেখাই দেব। তাহলে 1:100। আগে আপনারা 100 বার মাফ চান, ক্ষমা চান, অবশ্যই জামাত আগেও ক্ষমা চাইছে, আবারও চাইবে। কিন্তু আপনারা 100 বার চাইলে জামাত চাইবে কয়বার? 1 বার। আপনাদের পাপের বোঝা, আপনাদের প্রতারণার রাজনীতি, আপনাদের ধোঁকাবাজির রাজনীতি, জাতির সাথে গাদ্দারি, জাতিকে কথা দিয়ে এই বাংলাদেশের ইতিহাসে প্রথম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, আবাল বৃদ্ধ বনিতা, দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে একটা ঐক্য আমরা করেছিলাম, জুলাইয়ের ঐক্য। আপনারা কমিটমেন্ট ভঙ্গ করে জাতিকে বিভাজন করেছেন, জাতির মধ্যে চির ধরিয়েছেন, এবং এখনো পার্লামেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় আবুল তাবুল বক্তব্য ব্যাখ্যা দিয়ে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেন। আপনারা হাসিনা নাই বলে তার জায়গায় আপনারা নিবেন, এই পথে যাইয়েন না। হাসিনার বয়ান আপনারা নিয়েন না, এটা মরণের রাস্তা, ধ্বংসের রাস্তা। যাদের দোয়া দাওয়া পাওয়ার জন্য এটা করছেন, তারা হাসিনাকে বাঁচাইতে পারে নাই, আপনাদেরকেও পারবে না। সুতরাং জনগণের সাথে থাকুন। এই যে একটা মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস চলে গেল, আপনারা কোনো উদ্যোগ নিলেন না। শত শত মিডিয়া তাদেরকে বলতেন কোড়পত্র বের করো, মিডিয়ায় টকশো হইতো বলে দিতেন, শুধু মাদকের উপরে টকশো, বিশেষজ্ঞ নিয়ে আসতেন, আলেম নিয়ে আসতেন, যুবনেতা ছাত্র নেতাদেরকে নিয়ে যেতেন। এই যে আমাদের এখানে ভালো ভালো যুবনেতারা আছে, চমৎকার করে গাইডলাইন দিত, এই দেশের উপকার হতো, জাতি উপকার পেত, চরিত্রবান নাগরিক তৈরি হইতো। আপনারা তা না করে শিক্ষা ব্যবস্থায় আগডুম বাগডুম গোড়াডুম পড়াইতেছেন। আমরা দাবি জানাচ্ছি 2টা বছরের জন্য অন টেস্ট
৬,৬৬৬ আয়াতের মধ্যে মাত্র ৫০০ খানা আয়াত। কোন ৫০০ খানা শিখাইবেন আমাদেরকে বলবেন, মাত্র একদিন লাগবে, আমরা ঠিক করে দিব। এই ৫০০ আয়াতের তেলাওয়াত সহি করে শিখান, তর্জমা শিখান, এটার শিক্ষা এবং ব্যাখ্যা শিখান। প্লেতে যে কয়টা 2টা আয়াত, নার্সারিতে 3টা আয়াত, 1-এ যাইয়া 4টা আয়াত, 2-তে যাইয়া 5টা আয়াত, এরকম 500 আয়াত মাস্টার্স পর্যন্ত বাদ করে করে দোয়া দরুদ, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা, মাথায় কিছু তাদের মধ্যে নৈতিকতার বীজ বপন করে দেন। একটা ছেলে মেয়েও মা বাবাকে ছেড়ে কোনো বন্ধুর পাল্লায় পড়বে না। কিন্তু আপনারা তো ওই যে একটা প্রবাদ আছে, হায়রে কপাল মন্দ চুপ থাকিতে, আপনাদের সামনে সব পরিষ্কার কিন্তু আপনারা করবেন না কেন? তাইলে আপনারা এতিম নেতৃত্বে পরিণত হবেন, আপনাদের পিছনে কোনো কর্মী খুঁজে পাওয়া যাবে না। মাতার লোক বাড়লে, মদ্যপ লোক বাড়লেই তো টাকা দিয়ে তার ভোটটা নিতে পারবেন। মদ্যপ লোক বাড়লেই তো ওকে আপনি আকাম কুকাম দুর্নীতি ঘোষ এগুলো বাজারজাত করাইতে পারবেন। এজন্য ভালো মানুষ হোক, এটা তো আপনারা চাইবেন না। ভালো মানুষের কারখানা জামাতকে বিতর্কিত করার চেষ্টা হাসিনা কম করে নাই, তার গরুরা কম করে নাই। এই প্রজেক্ট নিয়ে যদি আপনারা নামেন, এমন আপনারা এতিম হবেন, রাজনৈতিক এতিম, লোকমুখের মানুষের সামনেও যেতে পারবেন না। দেশের প্রেসিডেন্ট বানাইছেন কারে? প্রধানমন্ত্রী বানাইছেন কারে? যারা কথা বলতেছেন, যিনি পার্লামেন্টে বললেন মাপ চাওয়ার কথা, লোকেরা ফেসবুকে লিখতেছে আপনার বাপের ব্যাপারে, তাইলে আপনি একটু কথা বলেন। তো এগুলো কেন করেন যেগুলো নিজের উপরে এসে পড়ে? এই জন্য আমরা বলবো না, আসুন ভাই, বিভেদ নয়, আমরা পিছনে আর যেতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই। পার্লামেন্টে বাজেট বক্তৃতায় তিনি বলেছেন যে মানুষ চাচ্ছে আমরা সামনের দিকে যাই, কিন্তু আমরা পার্লামেন্টে পিছনের আলোচনা করতেছি। বারবার 50 বছর পিছনে না গিয়ে 50 বছর পর বাংলাদেশ কিভাবে চলবে এটা নিয়ে সরকারি দল বিরোধী দল ডায়ালগ করেন, আলোচনা করেন, এবং ভালো ভালো আলোচনার মাধ্যমে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে আসুন। আমরা আমাদের বিবেকের দায়বদ্ধতা থেকে 4 দিন ব্যাপী যে কর্মসূচি নিয়েছিলাম, আজকে তার সমাপ্তি লগ্নে এক বিরাট মহিরুহে পরিণত হয়েছে, জনসভায় পরিণত হয়েছে। আমি উত্তরাবাসীকে স্যালুট জানাই মাদকের বিরুদ্ধে। এই উত্তরায় 7 নম্বর সেক্টর মসজিদের কাছে বিভিন্ন এলাকায় মদের বার করা হয়েছে। আমি মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেবকে বলবো, পরিস্থিতি উদ্বেগজনক হওয়ার আগে, পরিস্থিতি টেনশন মুখর হওয়ার আগে এই উত্তরা থেকে সব মদের বারকে আপনি উড্ড করে নিয়ে যাবেন, এবং লাইসেন্সবিহীন যত মদের বার আছে এগুলোকে আপনাকে উড্ড করতে হবে। আর লাইসেন্স যেখানে সেখানে দেওয়া যাবে না, এই ব্যাপারে রেস্ট্রিকশন আরোপ করতে হবে। বিদেশিদের জন্য বা অন্য কোনো টেকনিক্যাল কারণে যদি আপনারা কিছু করেন, সেটা জনসমক্ষে জনগণ, ধর্মপ্রাণ মানুষের ইমানে আঘাত লাগে, এমন কোনো কাজ করলে, আজকে লোক এখানে 2000 আছে, 20,000 লোক নিয়ে উত্তরায় যদি জনগণ এই বারের বিরুদ্ধে, নোংরামির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা কিছুদিন আগে দেখছি বম্বিং হচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে। উত্তরাকে আমরা শান্তির জনপদ বিবেচনা করি, এখানে সমাজের বিশিষ্ট নাগরিকরা বসবাস করেন। এই উত্তরায় আমরা কোনো ককটেল বিস্ফোরণ দেখতে চাই না, এই উত্তরায় আমরা কোনো ছিনতাই দেখতে চাই না, এই উত্তরায় আমরা কোনো মাদকের কারবার দেখতে চাই না। উত্তরার একটা জেনজি তরুণ মাদকের দিকে যাবে না, আমরা তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সঠিক পথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেজন্য একটি সুন্দর উত্তরা, একটি সুন্দর ঢাকা নগরী, যেখানে সুপেয় পানির ব্যবস্থা আমরা করব, ময়লা পানি আমরা খাবো না, আমরা ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত আমরা খাদ্যের সরবরাহ করব। আগামী আর 1 মাস 1.5 মাস পরে অন্তত 25টা অ্যাপস আমরা লঞ্চ করব, যেখানে আপনারা সুস্থ খাদ্যের জন্য, যদি শিশু খাদ্যের জন্য যদি আমাদেরকে নক করেন, আমরা একেবারে টাটকা শিশু খাদ্য, সুপেয় পানি এবং নগর জীবনের মানুষের জীবনের নিরাপত্তা, সুস্বাস্থ্য, মানুষের জীবনের উন্নতির জন্য শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, নারীর নিরাপত্তা, শিশুর নিরাপত্তা, সব ধরনের একটা নিরাপদ নগরী হিসেবে ঢাকা শহরকে গড়ার জন্য আমরা যে যাত্রা শুরু করেছি, এই যাত্রায় আপনারা দৃঢ়ভাবে আমাদের সাথে আছেন। কাকে আছেন দেখি? তাহলে আপনাদেরকে গণসংযোগ বাড়াতে হবে, সালাম কালাম বাড়াতে হবে,
মানুষের আপন হইতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা একটা নিরাপদ নগরী ঢাকা শহর, যেটাকে আমরা বদলে দেওয়ার স্লোগান দিয়েছি, সেই বদলে দেওয়ার আন্দোলনে পুরা উত্তরাবাসীকে, পুরা ঢাকা নগরের প্রত্যেকটা নারী পুরুষ, তরুণ তরুণী, যুবক যুবতী সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা একটা ঐক্যবদ্ধ শান্তির নগরী হিসাবে ঢাকা সিটিকে আমরা পরিণত করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে এই আয়োজনে আমাদের যুব শাখা, যুব ক্রীড়া বিভাগ গত 4 দিন এবং তার আগে থেকে তারা নিরন্তর চেষ্টা করেছেন এটার সুব্যবস্থাপনার জন্য। আমি তাদেরকে অনেক অনেক শুকরিয়া এবং আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করছি। একই সাথে নগরবাসী আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আসা যাওয়া এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে গিয়ে গাড়ি ঘোড়ার গতি স্লথ হয়েছে, আমরা রাস্তা বন্ধ করি নাই, কিন্তু স্লথ হয়েছে। যে কোনোভাবে আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকলে, কষ্ট হয়ে থাকলে আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আমরা এই জাতিকে রক্ষা করার জন্য এই দায়িত্ব নিয়েছিলাম। আমরা আশা করি 4 দিনে যত বক্তব্য দিয়েছি, মিডিয়া এসেছে, সরকার এগুলো বিবেচনায় নিয়ে, আমলে নিয়ে এই ঢাকা শহরকে থেকে সমস্ত নেশা থেকে, মাদক জাতীয় জিনিস থেকে এই ঢাকা শহরকে নিরাপদ করার ক্ষেত্রে সরকার তার আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে যথাযথ পদক্ষেপ নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে এই উত্তরাবাসী সবাইকে ধন্যবাদ জানিয়ে, মুগ্ধ মঞ্চের আমার প্রিয় মুগ্ধ ভাইয়ের শাহাদাত আল্লাহ তাআলা কবুল করুন, তার পরিবারকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জুলাই শহীদদের যে চেতনা, তাদের যে মূল বক্তব্য ইউ ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিস প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে 36 জুলাইকে সামনে রেখে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচি বাস্তবায়নেও আপনাদের সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা একটা প্যাকেট দিয়েছি, যে প্যাকেটে মূলত একটা লেটার আছে, মূলত অ্যাট্রাকশন করার জন্য, যুবকদেরকে আকৃষ্ট করার জন্য। যে ব্যাপারটা কি, খুলে দেখবে যে এখানে একটা চিঠি। হ্যাঁ যুবক, তুমি কি ভেবে দেখেছো তুমি যে সময়, শ্রম, অর্থ দিচ্ছ, এটা কি তোমার জন্য কোনো কল্যাণে আসছে? তুমি যদি একমত হও এই পথে চলা উচিত না, তাহলে তুমি আমাদের সাথে ফিরে আসো। যুবকদের একটা আহ্বান জানিয়েছি, এটা সিটিবাসীকে আকৃষ্ট করেছে, মিডিয়া অঙ্গনে এটার উপরে রিপোর্ট হয়েছে এবং মিডিয়ার বাইরেও আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছেন। তাদের জন্য আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এখানে আমার পাশে দাঁড়িয়ে আছে আগামী দিনে উত্তরাকে যারা নেতৃত্ব দিবে, আমাদের অধ্যাপক কামাল উদ্দিন রায়হান সাহেব, তারপরে অধ্যক্ষ সালাউদ্দিন ভুইয়া সাহেব, আমাদের জাকির হোসেন ভুইয়া ভাই, তারপরে আবু বকর মোল্লা, তারপরে মাওলানা মাহফুজুর রহমান, তারপরে ইঞ্জিনিয়ার গুলাম মোস্তফা ভাই আপনারা চেনেন, এরপরে আমাদের অ্যাডভোকেট সুরুজ্জামান ভাই, আমাদের শফিক ভাই, এরপরে আমাদের ইসরাইল ভাই, এরা সব হইলো এই ঢাকা সিটির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। পছন্দ হয়েছে আপনাদের? সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাদেরকে সাথে নিয়ে আমরা সিটি কর্পোরেশনের সেই যে অফিস আছে, সেই অফিসকে আগামী দিনে আমরা ব্যবহার করে এই সিটিকে আমরা সঠিকভাবে নেতৃত্ব দিতে চাই ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমাদের ডক্টর মোস্তফা ফয়সল পারভেজ, যুব বিভাগের সেক্রেটারি, সভাপতি ইয়াসিন আরাফাত এবং আমাদের এই এলাকার উত্তরার যুব নেতা তারিক হাসান সহ যারা এখানে আমাদের জামাল ভাই, কামরুল, তারপরে হুজাইফা, তাহমিদ হুজাইফা সহ যারা এখানে ভূমিকা রেখেছে, তাদেরকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ।